গুড ইভিনিং ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইংরেজি টেন্স চ্যাপ্টার নিয়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে যে আলোচনাটা আমি করব মূলত যারা ইংরেজিতে ভীষণ 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 দুর্বল, যারা নিজেকে ভাবে যে আমি ইংরেজিটা বোধহয় মোটেও পারবো না, ভিউয়ার্স এই ভিডিওটা তাদের জন্য। অন্ততপক্ষে তারা একবার দেখবে তুমি ইংরেজিতে একটু একটু করে সাহস পাবে, কনফিডেন্স পাবে। প্রথমেই কিছু কথা বলবো ভিউয়ার্স, ইংরাজিটা হচ্ছে বিদেশি ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা। তো আমরা বাংলা মাতৃভাষাটাকেও কিন্তু ঠিকঠাক করে বলতে পারি না। পারি কি? একটু ভেবে দেখো, বাংলা মাতৃভাষাও কিন্তু আমরা ঠিকঠাক বলতে পারি না, আমরা শুদ্ধ বাংলা বলতে পারি না। কিন্তু আমরা বাংলায় পড়েছি বিভিন্ন ভাষা, বারেন্দ্রী ভাষা, রাঢ়ী ভাষা, রক্তকে অক্ত বলা, বাসে উঠলে দেখবে বলে লাবো লাবো, লাবো তো কোনো ভাষা নয়, নামও। অর্থাৎ বাংলাতেও শুদ্ধ অশুদ্ধ আছে। আমরা বাংলা মাতৃভাষা হওয়া সত্ত্বেও বাংলাতে ভুল করি, তারপরেও যেন আমাদের কোথাও মনে হয় না যে ভুল করেছি বলে অনুশোচনা হচ্ছে। তাহলে একটা বিদেশি ভাষা ভুল করলে তোমার কেন এত ভয় লাগে? প্রথমেই মনের থেকে ভয়কে তাড়াতে হবে ভিউয়ার্স। ইংরাজি ভাষাটা একটা বিদেশি ভাষা, আমি আমার মাতৃভাষা ঠিকঠাক বলার পরে যদি একটা ভাষাকে আমি আয়ত্ত করতে পারি, দেন সেটা আমার কাছে একটা বোনাস ব্যাপার। আমাদের সামাজিক একটা ব্যাধি আছে ভিউয়ার্স, এই কারণে একটা কথা আমি বলতেই পারি। সেই ব্যাধিটা কি? ব্যাধিটা হচ্ছে যে তুমি একটা মানুষের সামনে যদি একবার ইংরাজি বলো এবং যদি সেটা একটা ভুল হয়ে যায়, কিছু মানুষ আছে যে মানুষগুলো তোমাকে একেবারে বাঘের মতো চেপে ধরবে। তুমি ইংরাজি জানো না, তোমার জীবনে 16 আনাই বৃথা। কিন্তু এই মানুষগুলোকে খুঁজে পাওয়া যাবে না যখন তুমি ভুল বাংলা বলবে, যে বাবা বা ভাই বা দাদা আপনি এই বাংলাটা ভুল বলেছেন, এটা শুদ্ধ বাংলা হবে। এটা মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর ব্যাপার। কিন্তু ইংরাজি ভুল করলে একেবারে তোমাকে চেপে ধরবে, এরকম মানুষ সমাজে আছে। আর এই জন্যই কিছু ইয়াং জেনারেশন, কিছু লোক চাইলেও ইংরাজিটা বলতে পারে না, লিখতে পারে না, চাকরি পরীক্ষা তাদের প্রবলেম হয় ইংরাজিতে। ভিউয়ার্স, তুমি এটা ভাবো, আমি একটা মাতৃভাষা বলছি, আমার মাতৃভাষা বলার পরে আমি একটা নতুন ভাষা শিখছি, সেটা বিদেশি ভাষা। ব্রিটিশরা আমাদের দেশে শাসন করেছে, তার জন্যই তো আমরা ইংরাজিটা পেয়েছি। সারা বিশ্বে দুটো ইংরাজি চলে, একটা হচ্ছে আমেরিকান ইংরাজি, একটা ব্রিটিশ ইংরাজি। ব্রিটিশ ইংরাজিটা ম্যাক্সিমাম দেশে চলে, আর আমেরিকান ইংরাজিটা আমেরিকা মহাদেশ সংলগ্ন যে দেশগুলো আছে তাদের দেশগুলোর মধ্যে সেগুলো চলে। তো ব্রিটিশ ইংরাজি আমরা শিখছি, এটা বিদেশি ভাষা শিখছি, এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। ভুল বললেও কোনো সমস্যা নেই, তোমাকে ভুল বলতে হবে। ভুল বলতে বলতেই দেখবে তুমি ইংরাজিটাকে সঠিক করতে পেরেছো। আমরা কি সাইকেল চালানো একদিনে শিখেছি? একবার পড়ে গেছি, পা কেটে গেছে সাইকেলের চেনে, তারপরে আবার সাইকেল চালানো শিখেছি। আমরা হাঁটাকে একদিনে শিখেছি? আমরা পড়েছি, আবার উঠেছি, আবার পড়েছি, আবার উঠেছি, হাঁটু কেটে গেছে, তারপরে তো আমরা হাঁটতে শিখেছি। ভিউয়ার্স, প্রথমে তোমার মাথা থেকে এটা দূর করে ফেলতে হবে যে আমি ইংরাজি পারি না, আমি ইংরাজিতে দুর্বল, তাহলে আমার দ্বারা ইংরাজি শেখা যাবে না। তুমি পারবে, একটু চর্চা করলেই পারবে। এটা বিশ্বে যতগুলো ভাষা আছে সব থেকে সোজা ভাষা ইংরাজি। ইট ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট অফ দ্য ওয়ার্ল্ড, সো দ্যাট এভরি এডুকেটেড পারসন ইন দ্য ওয়ার্ল্ড ক্যান স্পিক ইংলিশ। ভিউয়ার্স, তুমি কেন পারবে না? একটু শিখলেই পারবে। বাংলা ভাষা অনেক কঠিন, আমরা বাংলা যদি পারি শিখতে, মাতৃভাষা, তারপরও বিশ্বের কঠিন ভাষাগুলোর মধ্যে থেকে একটা ভাষাকে যদি শিখতে পারি, ইংরাজি কেন পারবে না? ভিউয়ার্স, তুমি পারবে, একটু মনে জোর আনতে হবে। আর এই যে মনের মধ্যে ভয়, আমি যদি ইংরাজি বলতে গিয়ে ভুল বলি, এটা দূর করে ফেলো। সবসময় এটাকে মনে সান্ত্বনা দেবে, আমি আমার মাতৃভাষাটাকে বলতে পারি না ঠিকঠাক করে, তাহলে বিদেশি ভাষা বলতে গিয়ে কিসের লজ্জা? ভুল হতেই পারে। এইটা যদি দূর করে দিতে পারো, দেখবে তোমার মধ্যে কনফিডেন্স গ্রো হচ্ছে, তুমি বলা শুরু করছো, ভুল হচ্ছে আবার সেটাকে কারেকশন করে নিচ্ছ। এভাবেই শিখতে হবে, এভাবেই সবাই ইংরাজি শিখেছে, তুমিও এভাবে ইংরাজিটাই শিখবে। ভিউয়ার্স, আজকে যে আমি ইংরাজিটা আলোচনা করব টেন্স নিয়ে, এটা একেবারে বাচ্চাদের মতন করে আলোচনা করব। যারা সেই আগেই বলেছি, যারা দুর্বল ইংরাজিতে, যারা ইংরাজিতে ভয় পাও, তাদের জন্য আলোচনা করব। একদম বাচ্চাদের মতন করে আলোচনা করব, যাতে তোমার একটু হলেও ভয়ের ভীতিটা কাটে। আমি চ্যাপ্টার ওয়াইজও ইংরাজি ক্লাস দেব। চলো, প্রথমে আমরা আজকে আলোচনা করব টেন্স নিয়ে। ভিউয়ার্স, টেন্সের বাংলা মানে কি? তোমরা সবাই পড়েছো, ক্লাস 5, 6 থেকে শুরু হয় টেন্স। 5, 6, 7, 8, 9, 10 সব ক্লাসে টেন্স থাকে, কিন্তু চ্যাপ্টার 1। তারপরেও আমরা কিন্তু টেন্সটা ভালো শিখতে পারি না, কোথাও একটা গলদ থাকে। হয় তুমি ফাঁকি দিয়েছো,
না হলে কোনো একটা সিস্টেমে প্রবলেম আছে। চলে যাব আজকের আলোচনায়। দেখো, প্রথমে আমরা আলোচনা করব টেন্স। টেন্স বলতে আমরা বুঝি কি? টেন্স বলতে আমরা বুঝি টেন্স বা কাল। কাল মানে কি ভিউয়ার্স? সময়। সময়, সময়কে বোঝায়। এই কাল কয় প্রকার? কাল হচ্ছে 3 প্রকার। 3 প্রকার। তোমরা আমার কথা শুনছো না এই মুহূর্তে? এই যে বর্তমান মুহূর্তে শুনছো, এটাই প্রেজেন্ট মুহূর্ত। প্রেজেন্ট যে মুহূর্তে তুমি যেটা করছো, যে মুহূর্তে যেটা তুমি ভাবছো, যে মুহূর্তে তুমি যে কাজটা করছো, এগুলো সবই প্রেজেন্ট। প্রেজেন্টে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। ভিউয়ার্স, এই যে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স যেটি একটু আগে হয়ে গেছে, যেটি একটু আগে ঘটে গেছে, কয়েক মুহূর্ত আগে ঘটে গেছে, যা অতীতে সব ঘটে গেছে, অতীতের সব কিছু পাস্ট টেন্স। পাস্ট টেন্স। ফিউচার টেন্স। ভিউয়ার্স, ফিউচার বলতে আমরা বুঝবো কি? ফিউচার মানে ভবিতব্য, ভবিষ্যৎ। ভবিষ্যতে যা ঘটবে। আমরা বর্তমান মুহূর্তে বাঁচি, অতীতের ঘটনা থেকে আমরা শিক্ষা নিই, বর্তমান মুহূর্তে বাঁচি। আর কার জন্য বাঁচি? ভবিষ্যৎ কালের জন্য বাঁচি। ভিউয়ার্স, তাহলে কাল বা টেন্স কয় প্রকার? কাল বা টেন্স 3 প্রকার। 1 বর্তমান কাল, 2 অতীত কাল মানে পাস্ট টেন্স, আর 3 হচ্ছে ফিউচার, যা ঘটবে। আমরা বর্তমান মুহূর্তে আছি, একটু আগে যা ঘটে গেছে সবই পাস্ট টেন্স, আর একটু পরে যা ঘটবে সবই হচ্ছে ফিউচার টেন্স। ভিউয়ার্স, এই তো বুঝলাম টেন্স আমরা 3 প্রকার। এবার টেন্সকে, তো কাল সময়কে বুঝলাম 3টে ভাগে ভাগ করা যায়। এবার টেন্সকে আরও গঠনগতভাবে 4টে ভাগে ভাগ করা যায়। সেই 4টে ভাগ কি? সেই 4টে ভাগ আমি লিখিনি। সেই 4টে ভাগ ইনডেফিনাইট টেন্স, তার মধ্যে একটা এই যে আমি লিখেছি ইনডেফিনাইট টেন্স। তারপর কি আছে? কন্টিনিউয়াস টেন্স। তারপর কি আছে? পারফেক্ট টেন্স। তারপর কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভিউয়ার্স, আজকে এই যে 4টে টেন্স, 4টে টেন্সের মধ্যে আমি আজকে আলোচনা করব 3টে টেন্স ইনডেফিনাইট টেন্স নিয়ে। 3টে নয়, 3টে টেন্স নিয়ে আজকে আলোচনা নয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শুধুমাত্র ইনডেফিনাইট টেন্স। অর্থাৎ টেন্সকে আমি আবার বলছি 4টে ভাগে ভাগ করলাম গঠনগতভাবে। 1 ইনডেফিনাইট টেন্স, 2 কন্টিনিউয়াস টেন্স, 3 হচ্ছে পারফেক্ট টেন্স, আর 4 হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টে টেন্সের ভেতর থেকে আজকে আমি আলোচনা করব, তোমাদের ধারণা দেব ইনডেফিনাইট টেন্স নিয়ে। এই টেন্সটা কি? এই টেন্সটা কি? এই টেন্সটাই আজকে আলোচনা করব। ভিউয়ার্স, প্রথমেই বলেছি টেন্স বা কাল বা সময় 3 প্রকার। তাহলে আজকে যে আলোচনা করব ইনডেফিনাইট টেন্স, এটাও কয় প্রকার? এটাও তো 3 প্রকার। সময় মানেই 3 প্রকার, বর্তমান, অতীত আর কি? ভবিষ্যৎ। তাহলে এই যে ইনডেফিনাইট টেন্স, এটাও তাহলে 3 প্রকার। 1 প্রেজেন্ট ইনডেফিনাইট, 2 পাস্ট ইনডেফিনাইট, আর 3 হচ্ছে ফিউচার ইনডেফিনাইট। এখানে একটা কিছু লিখেছি, দেখো তো ভিউয়ার্স কি লিখেছি? বর্তমান কাল। বর্তমান কাল, বর্তমান কাল। আমরা এখন কোন কালে আছি? বর্তমান কালে আছি। বর্তমান কালে কোনো কাজ সাধারণ, কোনো কাজ সাধারণ, সাধারণ, বর্তমান কালে কোনো কাজ সাধারণ ভাবে হওয়া বোঝালে, বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হওয়া বোঝালে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ভিউয়ার্স, বর্তমানকালে কোনো কাজ, এই যে বর্তমানকালে তুমি আমার কথা শুনছো, এই যে বর্তমানকালে আমি কথা বলছি, এই বর্তমানকালে যে কাজটা সাধারণভাবে, সাধারণভাবে হবে, সেটাই হবে প্রেজেন্ট ইনডেফিনাইট। বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হওয়া বোঝায়। ভিউয়ার্স, আমি যদি বলি আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, কখন খেলি? বর্তমান, এটা বর্তমান। এবার দেখো এখানে অতীতকাল। ভিউয়ার্স বলেছে অতীতকাল। কি বলেছে? অতীতকালে কোনো কাজ, অতীতকালে কোনো কাজ সাধারণভাবে, সাধারণভাবে হয়েছিল, হয়েছিল, হয়েছিল পাস্ট টেন্স, তাহলে সেটা হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। ভিউয়ার্স, অতীতে যে কাজটা সাধারণভাবে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আমরা ফুটবল খেলি, এর পাস্ট টেন্স কি হবে? আমরা ফুটবল খেলেছিলাম, আমরা ফুটবল
খেলেছিলাম, খেলি বর্তমানকাল, তার পাস্ট টেন্স কি হবে ভিউয়ার্স? খেলেছিলাম, খেলেছিলাম, অতীতে ছিলাম, খেলেছিলাম। এবার দেখো কি আছে, ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকালে কোনো কাজ, ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে, সাধারণভাবে হয়েছিল, সাধারণভাবে হবে, হয়েছিল হয় কি করে? আমি ভুল বলেছি, ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল হয়, কোনো বাংলা মানে হয় না। ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে, এখন বর্তমান, ভবিষ্যতে হবে, তাহলে সেটা কি? ফিউচার ইনডেফিনাইট টেন্স। ভিউয়ার্স এই যে পেয়েছো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাহলে ইনডেফিনাইট টেন্স কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। এখন ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে, তাহলে আমরা ফুটবল খেলি বর্তমানকাল, আমরা ফুটবল খেলেছিলাম অতীতকাল, তাহলে আমরা ফুটবল খেলবো, আমরা ফুটবল খেলবো, খেলবো, এটা কোন কাল? খেলবো, এখন বর্তমান, খেলবো কখন? ভবিষ্যতে, তাহলে এটা হলো ফিউচার ইনডেফিনাইট টেন্স। ভিউয়ার্স আশা করি 3টে কাল তুমি বুঝেছো। এক, বর্তমান কাল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স খেলি, পাস্ট টেন্স খেলেছিলাম, আর ভবিষ্যৎকাল কি বলো? খেলবো, ভবিষ্যতে খেলবো। এখন এদেরকে যে আমি ইংরাজি করব, কিভাবে করব? ভিউয়ার্স যদি বর্তমানকাল থাকে, যদি বর্তমানকাল থাকে, তাহলে সেই বাক্যটাকে আমরা লিখব সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট আকারে। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হওয়া বোঝায়, এই যে আমরা ফুটবল খেলি, তাহলে এই বাক্যটাকে আমরা ইংরাজিতে কিভাবে লিখব? আমরা ফুটবল খেলি, এটার ইংরাজি কি হবে? বাক্যের প্রথমে কি বসবে বলো? সাবজেক্ট, তারপর কি বসবে বলো? ভার্ব। ভার্বের এটা কি? V1, মানে ভার্বের 3টে ফর্ম পড়েছো না ছোটবেলায়? এই যে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, পড়েছো না? পড়েছো তোমরা ছোটবেলায়। তো আমরা বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট কি? কারা ফুটবল খেলবে? দেখো তো, কে কাহারা, কে বা কাহারা, কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় জানো? সাবজেক্ট। কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে, তোমরা ছোট্টবেলায় পড়েছিলে না কারক বিভক্তি? ছোটবেলায় 9-10-এ কারক বিভক্তি, কে কাহারা কর্তৃকারক, কি বা কাকে কর্মকারক, দ্বারা দিয়া করণকারক, হইতে থেকে অপাদান কারক, স্থান বোঝালে অধিকরণ কারক। মনে পড়েছে? হ্যাঁ, সেটাই মনে রাখবে। কে কাহারা, এই যে কে কাহারা কর্তৃকারক, কর্তৃকারক মানে ইংরেজিতে বলে নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম। অর্থাৎ কে কাহারা দিয়ে প্রশ্ন করলে আমরা পাই সাবজেক্ট, বাক্যের এই যে সাবজেক্ট এটা পাবো আমরা কে কাহারা দিয়ে প্রশ্ন করলে। তাহলে আমরা ফুটবল খেলি, কে খেলে বা কাহারা খেলে? আমরা। তাহলে বাক্যের সাবজেক্ট কি হলো? উই। উই, বাক্যের সাবজেক্ট কি হলো? উই। তারপরে কি বসবে বলো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভার্ব কোনটা? আমরা ফুটবল খেলি। ভার্ব তো এটা, খেলা মানে কি? ক্রিয়াপদ, মানে যেটার দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ সম্পন্ন হবে, সেটাই হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা ফুটবল খেলি, এই খেলাটা একটা কাজ না? খেলা করা। ভিউয়ার্স তুমি মনে রাখবে একটা কথা, সহজে তোমাকে বলি। বাংলা বাক্য যখন আমরা লিখি, প্রথমে সাবজেক্ট লিখি, তারপরে অবজেক্ট লিখি, তারপর ভার্ব লিখি। বাংলা বাক্যে যখন আমরা কথা বলি, আমরা যখন বাংলায় কথা বলি, বাংলার গঠনের স্ট্রাকচার কি বলতো? বাংলার গঠনের স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করি, তারপর আমরা অবজেক্ট ব্যবহার করি, তারপরে আমরা ভার্ব ব্যবহার করি। প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে গিয়ে আমরা ক্রিয়াপদ ব্যবহার করি। এই যে খেলি, খেলেছিলাম, খেলবো, বুঝতে পেরেছো? ঠিক তেমনই ইংরাজিটা আমরা কিভাবে লিখবো? দেখো, সাবজেক্ট লিখবো, এই ভার্বটাকে টেনে এনে মাঝখানে বসাবো, আর তারপরে অবজেক্টটাকে লাস্টে দিয়ে দেবো। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছো বাংলার সঙ্গে ইংরাজির তফাৎ। বাংলাতে আমরা কি করছি? বাংলাতে আমরা ভার্বটাকে লাস্টে বসাই, কিন্তু ইংরাজি সাহিত্যে ওই ভার্বটাকে মাঝখানে বসানো হয়, আর অবজেক্টটা যে মাঝখানে বসেছিল বাংলায়, ওটাকে লাস্টে বসিয়ে দেবো। বুঝতে পেরেছো? বেশ, তাহলে এখানে কি হবে? আমরা ফুটবল খেলি, এই যে ভার্ব, ভার্বটাকে এবার মাঝখানে বসাবো, এই যে। তাহলে খেলা ইংরাজি কি বলো? প্লে। তাহলে আমরা এখানে কি বসাবো? প্লে। এই যে ভার্ব বসে গেল, এই যে সাবজেক্ট, আর এই যে তোমার ভার্ব। তাহলে আমরা ফুটবল খেলি। এবার দেখো অবজেক্ট কোথায় থাকে? বাংলা বাক্যে অবজেক্ট মাঝখানে থাকে, সেই অবজেক্টকেই তোমাকে লাস্টে এনে বসাতে হবে। তাহলে আমরা কি খেলি? দেখো, কি খেলি, কি, কি খেলি, কি খেলি, কি বা কাকে,
দিয়ে যদি প্রশ্ন করো, সেই কারক বিভক্তি একটুকে বললাম না, কে কাহারা কর্তৃকারক মানে সাবজেক্টিভ ফর্ম, ঠিক একই রকমভাবে কি কাহারা কর্মকারক, কর্মকারক কর্ম। বাংলায় ইংরেজি অবজেক্টের বাংলা মানে হচ্ছে কর্ম। এই যে বলছি না অবজেক্ট, এই অবজেক্টের বাংলা মানে হচ্ছে কর্ম। তাহলে এই কর্মকারক বা কর্মটা কোথায় বসবে? ভার্বের পরে গিয়ে। তাহলে এই যে প্লে, উই প্লে, কি খেলি, এই যে কি খেলি, ফুটবল, ফুটবল, ফুটবল। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার কি আছে? অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল, মানে এই খেলিটা কি হবে? খেলেছিলাম। তাহলে পাস্ট টেন্স। দেখো তো পাস্ট টেন্স যদি থাকে তাহলে আমরা কিভাবে লিখব? আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপর পাস্ট টেন্স, মানে এখানে কোন টেন্স আছে বলো? পাস্ট, অতীত। অতীত মানে ভার্বের এটা কি ছিল? বর্তমান। তাই V1 ছিল, এখানে কি হবে? অতীত। অতীত মানে V1 এর পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম V2 প্লাস কি বলো? অবজেক্ট। তাহলে আমরা দেখো এখানে আমরা ফুটবল খেলেছিলাম, তার ইংরাজি কি হবে? আমরা ফুটবল খেলেছিলাম তার ইংরাজি কি হবে? উই। তারপর কি হবে? এই যে ভার্ব ক্রিয়াপদ লাস্টে থাকে বাংলা বাক্যের শেষে, প্লে। প্লে মানে খেলা করা, এটা তো প্রেজেন্ট, তাই V1 বসেছে। পাস্টে কি বসে? V2, দেখেছো? V2, এটা V1 ছিল। তাহলে এই যে প্লে এর পাস্ট ফর্ম কি? প্লেইড। প্লেইড, PLAYED, প্লেইড। এটা হলো V2, ভার্ব হয়ে গেল। এবার ভার্বের পরে কে বসে? ভার্বের পরে কে বসে? অবজেক্ট। তাহলে কি খেলেছিলাম? ফুটবল। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছো, আমরা ফুটবল খেলেছিলাম হয়ে গেল। এবার কি বলো? আমরা ফুটবল খেলবো। কখন খেলবো? ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকালে কি বসবে বলো? ভবিষ্যৎকালে বসবে, গঠনটাকে লিখে দিই, গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। অর্থাৎ ভবিষ্যৎকাল যদি থাকে তাহলে আমরা সাবজেক্ট বসাবো, তারপর শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কিন্তু প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম, আবার ভবিষ্যৎকালে শ্যাল উইলের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর কি? সেই অবজেক্ট। তাহলে আমরা কি করব? আমরা ফুটবল খেলবো। তাহলে আমরা ফুটবল খেলবো ইংরাজি কি হবে? উই। সাবজেক্টকে বলো আমরা, তাহলে কি হবে? উই। এবার কি বলো? উইয়ের পরে দেখো ফুটবল খেলবো তো ঠিক আছে, এখানে দেখো শ্যাল অথবা উইল আছে, তাই না? এবার উইয়ের পরে শ্যাল বসবে না উইল বসবে? এবার মনে রাখবে, আমি এখানে একটু মুছে দিই, মনে রাখবে পারসন। দেখো তো আমি এটা তোমরা পড়েছো কিনা ছোটবেলায়, আই আর উই একে বলি ফার্স্ট পারসন, ইউ একে বলি সেকেন্ড পারসন, আর হি, শি, কোনো একটা ব্যক্তির নাম ধরো রাম, তারপরে ধরো দে, তারপরে ধরো ইট, এগুলো সবই হচ্ছে থার্ড পারসন, পারসন। ভিউয়ার্স পারসন মানে কি? পারসন মানে হচ্ছে পুরুষ। ছোটবেলায় পড়েছো না উত্তম পুরুষ, মধ্যম পুরুষ? হ্যাঁ পড়েছো পড়েছো, সেটাই ইংরাজিতে পড়তে হবে। ইংরাজির সঙ্গে বাংলার অনেক মিল রয়েছে। দেখো আই আর উই একে আমরা কি বলি? ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন। ইউ কি বলো? সেকেন্ড পারসন। আচ্ছা, তারপর হি, শি, রাম, দে, ইট, মানে যা আছে, আই উই এবং ইউ বাদে যা আছে সবই হচ্ছে তোমার থার্ড পারসনের মধ্যে পড়বে। ভিউয়ার্স আই আর উই এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে, ইউ মানে কি? তুমি তোমরা, সেকেন্ড পারসন, আর আমি আমরা কি বলো? ফার্স্ট পারসন। আর আমি আমরা তুমি তোমরা ব্যতীত বাকি যা আছে সবই পড়বে তোমার থার্ড পারসনের মধ্যে। এখন আমি এটা কেন লিখলাম? এই দেখো এখানে শ্যাল উইল আছে না, এই শ্যাল আর উইল বসার একটা নিয়ম আছে। মনে রাখবে ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল, ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি বসবে? শ্যাল। এবং বাকি যা আছে, বাকি কি আছে? সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, এদের ক্ষেত্রে বসবে উইল। এদের ক্ষেত্রে কি বসবে? উইল বসবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো দেখেছিলাম এখানে অনেক জায়গায় আই এর পরে শ্যাল না বসিয়ে উইল বসিয়েছে, তাহলে কি তারা ভুল করেছে? না, ভুল করেনি, ওখানেও একটা গ্রামার লুকিয়ে আছে। তবে ওটা বলার আগে আমরা এই বাক্যটা কমপ্লিট করে নিই। ভিউয়ার্স তাহলে আমরা মোটামুটি মনে রাখবো ফার্স্ট পারসনের শ্যাল, আর বাদবাকি যা আছে সেকেন্ড পারসন থার্ড পারসন সবার ক্ষেত্রে কি বসবে? উইল বসবে। তাহলে এখানে উইয়ের পরে আমরা কি বসাবো? এই যে উই আছে, তাহলে আমরা বসাবো শ্যাল, উই শ্যাল। তারপর কি বলো? আমরা ফুটবল খেলবো, তাহলে উই শ্যাল প্লে,
প্লে, কি খেলবো? ফুটবল। উই শ্যাল প্লে ফুটবল। দেখো ভিউয়ার্স, আমরা ফুটবল খেলবো, উই এর পরে কি বসবে? শ্যাল বসবে। ভিউয়ার্স, এবার তোমাকে আমি বলি, তুমি যদি কোনো জায়গায় দেখো আই শ্যাল প্লে ফুটবল, তাহলেও রাইট। আই শ্যাল গো দেয়ার, তাহলেও রাইট। কিন্তু কেন? এদের মধ্যে তফাৎ কি? আই শ্যাল গো দেয়ার আর আই উইল গো দেয়ার, এর মধ্যে তফাৎ কি? আমি তোমাকে বলছি এক্ষুনি, তোমাকে লিখে বুঝিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আই শ্যাল গো দেয়ার, আমি একটা বাক্য লিখব, আই শ্যাল গো দেয়ার, আর আই উইল গো দেয়ার। এই যে বাক্যটা, এটা কোন টেন্সে লিখেছি বলো তো? ফিউচার টেন্স। এই দেখো শ্যাল উইল বসেছে, হ্যাঁ ফিউচার টেন্স, তারপর শ্যাল উইল বসেছে, তারপর ভার্বের কি বসেছে বলো? গো। প্রেজেন্ট ফর্ম বসেছে। এই দেয়ারটা কি? দেয়ারটা অবজেক্ট না, এটা হচ্ছে প্লেস অফ অ্যাডভার্ব। তো অবজেক্ট না থাকলে অ্যাডভার্ব বসতে পারে, বাক্যের শেষে আমরা অ্যাডভার্ব বসাই। তাহলে আই শ্যাল গো দেয়ার আর আই উইল গো দেয়ার, এই দুটো বাক্যের মধ্যে কোনটা রাইট ভিউয়ার্স? দুটোই রাইট। মনে রাখবে, নর্মালি আমরা ফার্স্ট পারসনে শ্যাল বসাবো আর বাদ বাকি সব ক্ষেত্রে উইল বসাবো, কিন্তু একটা রুলস আছে। এখানে দুটোই কেন রাইট বলছি, তার কারণ ভিউয়ার্স মনে রাখবে, ফার্স্ট পারসনে যদি শ্যাল ব্যবহার করি, অর্থাৎ আমি যদি কাউকে বলি আই শ্যাল গো দেয়ার, এটা স্বাভাবিক কথা। যেহেতু এই টেন্সটা ইনডেফিনাইট টেন্স, দেখো আমি এখানে বোল্ড করেছি, সাধারণ সাধারণ সাধারণ, তাই এই ইনডেফিনিট টেন্সের আরেক নাম হচ্ছে সিম্পল টেন্স। সিম্পল টেন্স মানে যেটা সাধারণভাবে হওয়া বোঝায়, নর্মালি যেটা ঘটে থাকে হয়। তো দেখো, যদি আমি কাউকে নর্মালি বলি যে আই শ্যাল গো দেয়ার, আমি ওখানে যাব, এ কথাটার মানে হচ্ছে আমি সেখানে যেতেও পারি আবার নাও যেতে পারি। মানে আমি বাড়িতে বসে আছি, চা খাচ্ছি, তুমি আমাকে জিজ্ঞাসা করলে দাদা তুমি কি বাজারে যাবে, আমি বললাম আই শ্যাল গো টু মার্কেট। তার মানে কি? আই মে অর মে নট গো টু মার্কেট, আমি যেতেও পারি নাও যেতে পারি। আমরা সারাদিনে অনেক কথা বলি, এটা করব ওটা করব, সব কি করি? আমরা করি না। তার মানে আই শ্যাল গো টু মার্কেট যদি বলি, আমি বাজারে যেতেও পারি নাও যেতে পারি, কিন্তু আমার ইচ্ছা আছে আমি বাজারে যাব, তাই আমি ইচ্ছা প্রকাশ করছি, আই শ্যাল গো টু মার্কেট। কিন্তু যদি আমি তোমাকে বলি আই উইল গো টু মার্কেট, তাহলে মনে রাখবে আমার ইচ্ছা আছে এবং আমি সেখানে যাবই। অর্থাৎ নর্মালভাবে যদি কোনো কথা বলি তাহলে ফার্স্ট পারসনে শ্যাল, বাদ বাকি সব জায়গায় উইল। কিন্তু যদি আমি কোনো কিছু জোর দিয়ে বলি, আমি যাবই, আমি এটা করবই, সে আসবেই, তখন এই শ্যাল আর উইলটা রিভার্স হয়ে যাবে। ফার্স্ট পারসনে শ্যালের পরিবর্তে তখন বসাবো উইল, আর এই সেকেন্ড পারসন থার্ড পারসনের ক্ষেত্রে বসাবো, এই যে উইল বসে সেখানে বসাবো শ্যাল। অর্থাৎ আমি বাজারে যাব, আই শ্যাল গো টু মার্কেট, আমি বাজারে যাবই, বৃষ্টি নামলেও যাবই বলেছি, জোর দিয়ে বলেছি। তার মানে আই শ্যাল তখন বলবো না, আই উইল গো টু মার্কেট, আই উইল গো দেয়ার। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো যে স্বাভাবিকভাবে কথা বললে ফার্স্ট পারসনে শ্যাল, বাদ বাকি সব জায়গায় উইল, কিন্তু জোর দিয়ে কিছু করা বোঝালে তখন আমি শ্যালের পরিবর্তে ব্যবহার করব উইল। বুঝেছো? হি উইল কাম হেয়ার, হির পরে কি বসবে ভিউয়ার্স? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হির পরে কি বসবে হলো উইল। হি উইল কাম হেয়ার, তার মানে কি? সে এখানে আসবে ভবিষ্যৎকালে, কিন্তু সে আসতেও পারে নাও আসতে পারে। কিন্তু যদি বলো হি শ্যাল কাম হেয়ার, জোর দিয়ে বলা হচ্ছে, তার মানে সে আসবেই। ভিউয়ার্স, তাহলে বুঝতে পেরেছো আশা করি। ফার্স্ট পারসনে শ্যাল, বাদ বাকি সব ক্ষেত্রে উইল, কিন্তু জোর দিয়ে যদি কিছু বলি তাহলে শ্যালের পরিবর্তে ফার্স্ট পারসনে উইল, আর বাকি সব জায়গায় উইলের পরিবর্তে শ্যাল বসবে। আশা করি বুঝতে পেরেছো। ভিউয়ার্স, এবার আমি যাব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে কিছু কথা। এই যে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে আলোচনা করলাম, যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হওয়া বোঝালে। বর্তমানকালে সাধারণভাবে হওয়া বোঝালে সাবজেক্ট, ভার্ব, প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট বসবে। আমি স্কুলে যাই, এই যে একটা ছাত্র স্কুলে যায়, কি বলছো? একটা ছাত্র স্কুলে যায়, আমি স্কুলে যাই, কি হবে? আমি স্কুলে যাই, তাহলে কি হবে? আমি যাই বর্তমানকাল, তাহলে বাক্যের সাবজেক্ট কি হবে? আই। তারপর এই যে বললাম ক্রিয়াপদ বাংলা বাক্যের শেষে থাকে গো, তারপর কি টু। টু মানে কি বলতো? দিকে, ট্রান্সফার। তাহলে কি হবে? টু কোথায় যাই? স্কুল। কোথায় যাই? স্কুলে যাই। দেখো এই টুটা কেন বসলো জানো? তার কারণ হচ্ছে আমি নিজেকে আমার বাড়ি থেকে স্কুলে নিয়ে গেছি, তাহলে আমি নিজেকে ট্রান্সফার করেছি,
এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হলে আমরা সেক্ষেত্রে টু বলবো। আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, আমি নিজেকে আমার বাড়ি থেকে কোথায় নিয়ে গেছিলাম? কলকাতাতে। দেখো টু বসেছে, টু কলকাতা ইয়েস্টারডে। ভিউয়ার্স, আমি স্কুলে যাই তো প্রেজেন্ট টেন্স, তো আমি স্কুলে গিয়েছিলাম কি হবে? এই যে ভার্ব, সেই ভার্বটার কি হবে? জাস্ট তুমি পাস্ট টেন্স বসিয়ে দেবে, আর সব এক। আই ওয়েন্ট টু স্কুল। ভিউয়ার্স দেখো পাস্ট টেন্স বসে গেল, জাস্ট এই যে ভার্বটা চেঞ্জ হয়ে গেছে। প্রেজেন্ট ইনডেফিনাইট হলে V1, পাস্ট ইনডেফিনাইট হলে V2, আর সব এক। আর ভবিষ্যৎকাল মানে কি? তোমাকে একটা শ্যাল উইল বসাতে হবে। আমি যাব স্কুলে, যাব আমি স্কুলে যাব, নর্মাল কথা, তাহলে আয়ের পরে শ্যাল বসবে। আই শ্যাল গো টু স্কুল। তার মানে কি? একটু পরে আর শরীর ভালো লাগছে না, মাকে বলছো মা আমি আজকে আর স্কুলে যাব না। যেতেও পারো, নাও যেতে পারো, কিন্তু তুমি যদি বলো এই শ্যালের পরিবর্তে এখানে উইল, তার মানে কিন্তু তুমি আজকে স্কুলে যাবে, এটা জোর দিয়ে বলছো। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। ভিউয়ার্স, তাহলে আমরা এখানে অনেক উদাহরণ লেখানো সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে। ভিউয়ার্স, আমি জাস্ট হালকা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, কারণ একটা ভিডিও টেন্স অনেক বড় চ্যাপ্টার, অনেক ইনডেফিনিট টেন্স অনেক। আমি যখন ক্লাসে লেখাই আমার প্রায় একদিন, মানে একটা গোটা ক্লাস লেগে যায়। এর মধ্যে অনেক কিছু আছে, সব ভিডিওতে বলা সম্ভব নয়, জাস্ট তোমাকে ধারণাটা দিতে পারি শুধু। ভিউয়ার্স, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, পাস্ট ইনডেফিনাইট টেন্স মানে ভার্বের জাস্ট পাস্ট ফর্মটা বসিয়ে দেবো, আর ফিউচার টেন্স মানে শ্যাল অথবা উইল বসাবো, আর তারপরে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তুমি শিখে গেছো শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে। ভিউয়ার্স, আশা করি। ভিউয়ার্স, এবার আমি আলোচনা করবো এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে কিছু কথা, যে কথাগুলো বলবো লিখে দেওয়া সম্ভব হবে না, একটু বোঝার চেষ্টা করবে। ভিডিওটা অনেক বড় হচ্ছে, সেই জন্য আমি চেষ্টা করছি সংক্ষেপে তোমাকে জাস্ট একটা ধারণা দেওয়ার। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থেকে চাকরি পরীক্ষায় অনেক এরর আসে, মনে রাখবে কয়েকটা শর্ত। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্যে আমরা কি কি এরর আসতে পারে, কিভাবে পরীক্ষায় প্রবলেম তৈরি করতে পারে। ভিউয়ার্স, মনে রাখবে, এক, চিরন্তন সত্য বাক্য। চিরন্তন সত্য বাক্য সর্বদা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। চিরন্তন সত্য বাক্য, চিরন্তন সত্য কোনগুলো? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সর্বদা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। পরীক্ষায় চালাকি করে বলবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঘুরছে আর ঘোরে এক নয়, ঘোরে ইনডেফিনাইট। যখন কন্টিনিউয়াস করবো তখন বুঝতে পারে ঘুরছে, ঘুরছে মানে চলছে, যা এই মুহূর্তে বর্তমানে চলছে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু তোমাকে চালাকি করে বলবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঘুরছে বলুক আর যাই বলুক, চিরন্তন সত্য বাক্য হলে আমরা শুধু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কি হবে? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা মাত্র জিনিস আছে, এরকম বোঝালে তুমি তার আগে দা ব্যবহার করবে, ডেফিনিট আর্টিকেল ব্যবহার করবে। দ্য আর্থ মুভস, এটা V1 প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। মুভস কেন হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, একটু আগে তোমাকে পারসন লিখে দিয়েছিলাম, ওই থার্ড পারসনের মধ্যে যেগুলো সিঙ্গুলার নাম্বার তাদের ক্ষেত্রে ভার্বের সঙ্গে SBS করতে হয়, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্যও একটা, তাই সানের আগেও তোমাকে দা বসাতে হবে। মুন কটা? একটা, মুনের আগে তোমাকে দা বসাতে হবে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, বাংলাতে তুমি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বলো আর ঘুরে বলো, ইংরাজি একটাই হবে। ভিউয়ার্স, দু নম্বর হচ্ছে নিয়মিত অভ্যাসের কাজ, প্রতিদিনের কাজ, দৈনন্দিনের কাজ। নিয়মিত অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স লিখবে। ধরো বলা হচ্ছে আমার বাবা প্রত্যেক দিন সকালে 1 কাপ চা খায়, প্রত্যেক দিন সকালে 1 কাপ চা খায়, তাহলে আমার বাবা প্রতিদিন চা খায়, নিয়মিত কাজ বোঝাচ্ছে, তাহলে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। কিন্তু চাকরি পরীক্ষায় PSC ট্রান্সলেশনে তোমাকে বলে দেবে আমার বাবা প্রতিদিন 1 কাপ চা খাচ্ছে, এবার তুমি কনফিউশন হয়ে যাবে, খাচ্ছে মানে তো কন্টিনিউয়াস, তাহলে কি বলবো মাই ফাদার ইজ হ্যাভিং আ কাপ অফ টি? না, এখানে তোমাকে বলতে হবে আমার বাবা প্রতিদিন সকালে 1 কাপ চা খাচ্ছে বলুক আর খাই বলুক, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সই হবে। কি বলবে? মাই ফাদার ইজ নয়, মাই ফাদার টেক্স বলতে পারো, বা মাই ফাদার বলতে পারো
টেক্স বলো, টেক্স আ কাপ অফ টি এভরি মর্নিং। মাই ফাদার টেক্স আ কাপ অফ টি এভরি মর্নিং। দেখো মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে আমরা কি করব, এস বাই এস। মাই ফাদার টেক্স আ কাপ অফ টি এভরি মর্নিং। আমার বাবা প্রতিদিন সকালে 1 কাপ চা খায়। ভিউয়ার্স, নিয়মিত অভ্যাসের বাক্য সর্বদা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। চিরন্তন সত্য বাক্য সর্বদা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। অতীতের ঘটনা যদি জীবন্ত রূপ দিতে চাও তাহলেও সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। এখান থেকে এরর আসে। অতীতের ঘটনা জীবন্ত রূপ মানে, মনে করো নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি আমাদের মধ্যে এখন আছেন কিনা আমরা এটাও জানি না, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু আমি বললাম, সেই অতীতের ঘটনা বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা কাউকে বলছি, তখন বলছি নাও নেতাজি এন্টার্স অ্যান্ড অ্যাড্রেসেস হিজ সোলজার্স। এইবার নেতাজি আসলেন, তার সৈন্যদেরকে অ্যাড্রেস করলেন, নির্দেশ দান করলেন। দেখো নাও নেতাজি এন্টার্স বলেছি, অ্যাড্রেসেস বলেছি, যেহেতু নেতাজি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই এই বাক্যটা অতীতের ঘটনাকে জীবন্ত রূপ দিতে গেলেও তুমি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করতে পারবে। ভিউয়ার্স, বিখ্যাত ব্যক্তিদের উক্তি সর্বদা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। যেমন জন কিটস বলেছিলেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। তুমি কখনোই বলতে পারবে না বিউটি ওয়াজ ট্রুথ, সবসময় বলতে হবে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। চিরন্তন সত্য কথা সর্বদাই প্রেজেন্ট টেন্স। নিয়মিত অভ্যাসের বাক্য প্রেজেন্ট টেন্স। অতীতের ঘটনা জীবন্ত রূপ দিতে গেলে, এবার অর্জুন বিশ্বর দিকে তীর ছুড়লেন পাস্ট টেন্স, কিন্তু জীবন্ত রূপ দিয়ে বর্ণনা করতে চাইলে বলবো নাও অর্জুন শুটস। কেন শুটস? ওই যে অর্জুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এসবিএস করতে হবে। নাও অর্জুন শুটস অ্যারোজ অ্যাট ভীষ্ম। ভিউয়ার্স, তারপরে আমরা পেলাম যে বিখ্যাত ব্যক্তিদের উক্তি সর্বদা প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। কিডস সেইড, কিডস বলেছিলেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। তার কথাটা আমরা প্রেজেন্ট টেন্সে রাখবো, তিনি যত বছর আগেই বলুক না কেন। ভিউয়ার্স, লাস্ট কথা নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে, ছেলেমেয়েরা এটা বোঝে না। নিয়ার ফিউচারে বাক্য আমরা যদি ভবিষ্যতের কথা খুব কাছাকাছি সময় থাকে, কোনো কাজ ভবিষ্যতে ঘটতে চলেছে, এরকম কোনো কাজ, আমরা এটাকে কন্টিনিউয়াসে বলতে পারি। ধরো আমি আগামী দিন দিল্লি যাব, আমি আগামী দিন দিল্লি যাব মানে কি, ভবিষ্যৎকাল। আমি এই বাক্যটাকে অবশ্যই বলতে পারি ফিউচার ইনডেফিনাইটে, আই শ্যাল গো টু দিল্লি, ফিউচার ইনডেফিনাইট টেন্স। কিন্তু আমি এটাকে অবশ্যই বলতে পারি আই অ্যাম গোয়িং টু দিল্লি টুমরো। কেন? মনে রাখবে ভবিষ্যৎকালের কোনো ঘটনা যদি দেখো 2-4 দিনের মধ্যে ইজ গোয়িং টু হ্যাপেন, ঘটতে চলেছে, এরকম বোঝায়, তাহলে তুমি সেই প্রেজেন্ট মানে ফিউচারের বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসলি লিখতে পারবে। কোনো কাজ 2-4 দিনের মধ্যে ঘটতে চলেছে, ভবিষ্যৎকালের কোনো কাজ। আমি আগামী সপ্তাহে কানাডা যাব, মানে আজকে থেকে আমার প্রিপারেশন শুরু হয়ে গেছে, আমার ব্যাগ, লাগেজ, জামা কাপড়, পোশাক, কখন ফ্লাইট ধরবো, সব কিছু একটা মেন্টালি প্রিপারেশন চলছে। ইজ গোয়িং টু হ্যাপেন, কোনো কিছু ঘটতে চলেছে, এরকম বোঝালে তুমি ফিউচার ইনডেফিনিটে তো লিখতে পারোই, চাইলে তুমি কন্টিনিউয়াসও লিখতে পারো, যাকে ইংরেজিতে বলে নিয়ার ফিউচার। আই অ্যাম গোয়িং টু কানাডা নেক্সট উইক। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভালো ধারণা। পাস্ট ইনডেফিনাইট টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্স অতি অল্প সময়, যা হয় না একটা ভিডিওতে, আমি চেষ্টা করেছি তোমাকে মূল ধারণাটা দেওয়ার। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, বাই।